পরিণীতা সিজন 2 সপ্তম পর্ব। বিকেল নামছে প্রকৃতিতে, সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে। শপিং মলে উপচে পড়া ভিড় বেলা গড়ানোর সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে। প্রাণনিশা কিছুক্ষণ আগে একাই বাড়ি চলে গেছে। পুরোটা দিন শপিং করে কাটিয়েছে ওরা। বাড়ি সবার জন্য শপিং করা শেষ। আরিশার কিছু কেনাকাটা বাকি, তাই বাকিরাও থেকে গেছে ওর সাথে। প্রত্যুষ নিশ্চুপ দাঁড়িয়ে আছে বাইরে। দোকানের ভেতরে কি কি হাবিজাবি কিনছে আরিশা। প্রত্যুষের বিরক্ত লাগে এইসব। ইন্ট্রোভার্ট মানুষদের এই এক সমস্যা, তারা সহজে মিশতে পারে না কারোর সাথে। মাঝে মাঝে তাদের নিজেদের প্রতি বিরক্তি এসে যায়। বাইরে থেকে যতটা শান্ত দেখা যাচ্ছে প্রত্যুষকে, মন ঠিক ততটাই অস্থির। প্রাণনেশা একা যায়নি, প্রজ্জ্বলকে সাথে নিয়ে গেছে। বাচ্চাটা একদিনেই বিরাট ফ্যান হয়েছে প্রাণনেশার। শুধু ফ্যান না, এসি কুলার সব। নয়তো যে বাবাকে ছাড়া এক পাও চলতে পারে না, কোথাও গেলে যার বাবাকে সাথে চাই, সে ঢ্যাং ঢ্যাং করে চলে গেছে প্রাণনেশার সাথে। আবার মাম্মু বলতে শিখেছে। প্রত্যুষ চিন্তিত হলো। দুজনের এত মাখো মাখো প্রেম ভালো লাগছে না ওর। দুজনেই প্রত্যুষের সবচেয়ে প্রিয় ভালোবাসার মানুষ। কিন্তু সমস্যা হচ্ছে প্রাণনেশার বাচ্চাদের ভীষণ পছন্দ। শুধু মানুষের বাচ্চা না, বিড়ালের বাচ্চা, পাখির বাচ্চা, কোনো কিছুই ওর হাতের নাগালে পেলে সেটাকে আদর করতে ছাড়ে না। সেখানে প্রজ্জ্বলের জন্য ওর সফট কর্নার জেগেছে। মেয়েটার মনে উল্টোপাল্টা চিন্তা না আসলেই হয়। প্রত্যুষ সবার থেকে বিদায় নিয়ে বের হলো। আরিশার কেনাকাটা এখনও শেষ হয়নি। একদিকে সন্ধ্যা নামছে। শপিং মলের গোল্ডেন হোয়াইট লাইটগুলো জ্বলতে শুরু করেছে। মেয়েটার শপিং কবে শেষ হবে কে জানে। অত ধৈর্য ধরতে পারবে না প্রত্যুষ। এমনিতেও অনেক কষ্টে ধৈর্য ধরে থেকেছে পুরোটা দিন। মানুষের আনাগোনা বাড়ছে ক্রমাগত। অতিরিক্ত মানুষে অ্যালার্জি ওর। মনোযোগে ড্রাইভিংয়ে মত্ত প্রত্যুষ। প্রাণনেশাটাও কোথায় গেছে কে জানে। আদেও প্রজ্জ্বলকে নিয়ে বাড়ি গেছে তো? মেয়েটার কি হয়েছে কে জানে। সেই যে বান্ধবীর সাথে দেখা হওয়ার পর থেকে মুখে অমানিশা নামলো, সে মুখে আর উজ্জ্বলতা দেখেনি প্রত্যুষ। কিছুক্ষণ আই ঢাই করে প্রাণনেশার নম্বরে ফোন দিল। রিং হতে হতে কেটে যায়। নাকটা সিটকে তুলে অন্য সিটের ওপর ফোনটা ছুঁড়ে ফেলল। অসহ্য। মেয়েটা কোনো দিন যদি ভুলক্রমে হলেও ওর ফোনটা ধরত। বাড়ির রাস্তা ধরে গাড়ি চলছে। স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতে জানলা দিয়ে বাইরে চাইছিল প্রত্যুষ। দুটো ছেলে হাত বাড়িয়ে গাড়ি থামাতে বলছে। কপালে ভাঁজ ফেলে গাড়িটা থামায় ও। ছেলে দুটো এগিয়ে আসে। একজন জানলার কাছে একটু ঝুঁকে প্রত্যুষকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া রাস্তা বন্ধ, সামনে যেতে পারবেন না আর। অবাক দৃষ্টিতে তাকালো প্রত্যুষ। রাস্তা বন্ধ মানে? সকালেই না রাস্তা সব ফিটফাট ছিল, এখন আবার কি হলো? প্রত্যুষ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন কি হয়েছে? রাস্তা বন্ধ কেন? আমরা রাস্তায় ক্রিকেট খেলছি তাই। আপনি আর গাড়ি নিয়ে সামনে যেতে পারবেন না, হেঁটে আসুন। প্রত্যুষ বিমোড় দৃষ্টিতে তাকালো ওদের দিকে। নাক কুঁচকে বলল, হোয়াট? জি ভাইয়া, আপনি নেমে আসুন, আমরা আপনাকে আর গাড়ি নিয়ে আগাতে দেব না। প্রত্যুষের রাগ লাগলো। এমনিতেই প্রাণনেশার যন্ত্রণার শেষ নেই, তার উপর এইসব উটকো ঝামেলা এসে জুটেছে। রাস্তা ব্লক করে ক্রিকেট খেলছে, কত বড় সাহস! আবার বড় মুখ করে নেমেও যেতে বলছে। এমনিতেই মানুষের 10টা কথার পরিপ্রেক্ষিতে মুখ দিয়ে একটা কথা বের হয় ওর, যাকে বলে মেপে মেপে কথা বলা। সেখানে আজ চুপ থাকতে পারল না প্রত্যুষ। বাঁকা চোখে তাকিয়ে অত্যাধিক গম্ভীর স্বরে বলল, না আমি গাড়ি থেকে নামবো আর না পায়ে হেঁটে যাব। ক্রিকেট খেলার জন্য বড় বড় মাঠ বিল আছে, রাস্তা তোমাদের ক্রিকেট খেলার জায়গা না। আমি গাড়ি চালিয়েই আমার বাড়ি যাব। দেখুন ভাইয়া, আপনি যদি আমাদের কথা না শোনেন তাহলে কিন্তু আমরা জোর করতে বাধ্য হব। বিদ্যুতের গতিতে গাড়ির দরজা খুলে নামলো প্রত্যুষ। আগুন চোখে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, কি বললে? বেয়াদবি করার জায়গা পাও না? তোমাদের নামানোর আগেই আমি নেমেছি, এবার বলো কি করবে।
প্রত্যুষের আচমকা রাগে ভয় পেল ছেলে দুটো। যারা সহজে রাগে না তাদের হুটহাট রাগগুলো ভয়ঙ্কর। প্রত্যুষেরও সেই একই অবস্থা, রাগে রীতিমতো ফুঁসছে ও। ছেলে দুটো ঢোক গিলে তাদের বন্ধুদের চিল্লিয়ে ডাক দেয়। আরও কয়েকজন ছেলে অন্য গাড়িগুলোকেও এভাবে পেছাচ্ছিল। তবে ওদের চিল্লানি শুনে মুহূর্তে 4-5 জন ছেলে এসে উপস্থিত হয়। একজন বলল, কি হয়েছে? দেখ না, ভাইয়াটা কথা শুনছে না, সে নাকি গাড়ি চালিয়েই যাবে। প্রত্যুষ পূর্ণ দৃষ্টিতে তাকালো ওদের দিকে। ফেস দেখে মনে হচ্ছে ছেলেগুলো কলেজ বা ভার্সিটি পড়ুয়া, তবে তাদের এই খারাপ ব্যবহার। প্রত্যুষ ফোঁস করে শ্বাস ফেলে বলল, তোমরা কি মনে করছো তোমাদের র্যাগ দেখে ভয় পাবো আমি? হাঁটুর বয়সী বাচ্চাগুলো এখন আমাকে ভয় দেখাবে? হাহ। কথাটা বোধহয় গায়ে লাগলো ওদের। একজন এগিয়ে এসে কিছুটা তপ্ত স্বরে বলল, দেখুন ভাইয়া, আপনার সাথে আমাদের কোনো ঝামেলা নেই। ভালোই ভালোই বলছি, পিছিয়ে যান, নয়তো আমরা আমাদের লিডারকে জানাতে বাধ্য হব। ভ্রু উঁচিয়ে তাকালো প্রত্যুষ। ছোকরাগুলোর আবার লিডারও আছে? এত হম্বিদম্বি করেও এদের মুখে ভয়ার্থ ভাব স্পষ্ট ভাসছে। প্রত্যুষের হাসি পায়। দেশে আসার পর এই প্রথম এতটা মজার ব্যাপার দেখল ও। এরাই কি তাহলে সেই কিশোর গ্যাং? যদিও প্রত্যুষ ঝামেলা থেকে 100 হাত দূরে থাকে সবসময়, তবে আজ একটু মজা নিতে মন চাইছে এদের সাথে। দেখা যাক এদের দৌড় কত দূর। কে এই সোনামুখদের লিডার? প্রত্যুষ নিজের গাম্ভীর্যতা বজায় রেখে বলল, কোথায় তোমাদের লিডার দেখি? তোমাদের মতো চুনোপুটিদের সাথে কথা বলে এমনিতেও কোনো লাভ নেই, আসলটাকেই ধরতে হবে। আমিও দেখি কে সে যে এভাবে রাস্তা ব্লক করে নিজের ক্ষমতা জাহির করছে। সামনে গিয়ে যারপরনায় অবাক প্রত্যুষ। প্রাণনেশা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ব্যাটিং করছে। রাস্তার দুপাশে আড়াআড়ি দাগ টানা, দুধারে করা লাইটিংয়ের জায়গায় দিনের আলোর মতো জলজল করছে। রাহাতের হাতে বল, পজিশন নিচ্ছে ও বল ছড়ার জন্য। ছেলেপিলে গিজগিজ করছে রাস্তায়। সবার মধ্যে প্রজ্জ্বলকে দেখে অবাকে শেষ সীমা অতিক্রম করল প্রত্যুষ। গোলুমলু বাচ্চা একটা ছেলে ওর হাত ধরে দাঁড়িয়ে আছে। প্রত্যুষ বিভ্রান্তের ন্যায় তাকালো সেই দিকে। বয়স্ক একজন মানুষ সমানে চিল্লে যাচ্ছে সামনে দাঁড়িয়ে। প্রাণনেশাকে মা মা করে মুখে ফেনা তুলে ফেলেছে সে। কন্টিনিউয়াসলি আওয়ারে যাচ্ছে খেলা বন্ধ করতে। প্রত্যুষ দ্রুত পায়ে এগিয়ে যায় তার কাছে। লোকটাকে চেনে ও, ওদের প্রতিবেশী। প্রত্যুষকে দেখতেই সে হড়বড় করে অভিযোগের ডালা খুলে বসে প্রাণনেশার নামে। লোকটার কথা সারমর্ম হলো, তাদের নতুন বাড়ি বানানোর জন্য বাড়ির রাস্তায় ইটের ট্রাক ঢুকছিল। প্রাণনেশা বাধা দেয় সেখানে। এরপর কোত্থেকে এক ঝাঁক ছেলেদের দলবল এনে ক্রিকেট খেলছে সেই বিকেল থেকে। ইটের গাড়ি ঢুকতে না পারায় কনস্ট্রাকশনের কাজ প্রায় বন্ধ। প্রাণনেশাকে অনুরোধ করেও কাজ হয়নি। প্রত্যুষ হাঁ করে তাকালো। কোনো কারণ ছাড়া প্রাণনেশা এমন কেন করবে ভেবে পেল না। লোকটাকে জিজ্ঞেস করতে যাবে তার আগেই ওকে বাধা দেওয়া ছেলেগুলো এগিয়ে আসে। প্রত্যুষকে উদ্দেশ্য করে একজন বলল, আপনি আমাদের আপুর সাথে কথা বলেন ভাইয়া। প্রত্যুষ দেখল প্রাণনেশা এগিয়ে আসছে ওর দিকে। ছেলেটা প্রাণনেশাকে নিয়ে এলো। হন্তদন্ত হয়ে প্রত্যুষকে দেখে অভিযোগ করে বলল, এই তো, এই সেই ভাইয়াটা, শুধু শুধু আমাদের সাথে বাড়াবাড়ি করে আপনার সাথে দেখা করতে চলে এলেন। অনেক কথাও শুনিয়েছে আমাদেরকে আপু। প্রাণনেশা অবাক দৃষ্টিতে তাকালো ওর দিকে। প্রত্যুষ কোমরে হাত দিয়ে ছোট ছোট চোখে তাকিয়ে আছে। প্রাণনেশা ঢোক গিলল, এই রে বলদ ছেলেটা কাকে নিয়ে অভিযোগ জানাতে এসেছে প্রাণনেশাকে। এখন যদি সবার সামনে প্রাণনেশার গালে একটা পড়ে তাহলে ওর ইজ্জত সম্মান সব শেষ। প্রাণনেশা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ধরফর করে বলল, বলদ, চুপ করো, উনি আমার বড় ভাই হয়। কি? আতঙ্কিত দৃষ্টিতে তাকালো সবাই। প্রাণনেশা ফের ভয়ার্থ স্বরে বলল, তোমরা ওনাকে উল্টোপাল্টা কিছু বলনি তো? তড়িঘড়ি করে মাথা নাড়ল সবাই। প্রত্যুষ রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে প্রাণনেশার দিকে। প্রাণনেশা আমতা আমতা করে হাসলো, বলল, সরি প্রত্যুষ ভাই, ওরা তোমাকে চিনতে পারেনি। ফালতুমি করার জায়গা পাস না, এসব কি? রুদ্ধস্বরে বলল প্রত্যুষ। প্রাণনেশা কিছু বলতে যাবে তার আগে বয়স্ক লোকটা হড়বড় করে বলল, হ্যাঁ হ্যাঁ বলো না তোমার বোনকে কিছু।
প্রাণেশা ফুঁসে তাকালো। এই ওয়ার্ডটা শুনলেই মস্তিষ্কে দপদপিয়ে আগুন ধরে। প্রত্যুষের বোন, এর মতো বিশ্রী শব্দ আর বোধহয় শোনেনিও। প্রাণেশা লোকটার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, এসব কি জানেন না আঙ্কেল? প্রত্যুষ ভাইকে শুধু কি আমার নামেই বিচার দিচ্ছেন, নাকি নিজে কি করেছেন সেটাও বলেছেন? কি করেছেন উনি? আর উনি যাই করুক, তুই এইভাবে রাস্তা অবরোধ করতে পারবি? উনি ড্রাইভার আঙ্কেলকে চড় মেরেছেন। ওনার কোনো দোষ ছিল না, শুধু ট্রাকের সামনে ভুলবশত ব্রেক কষেছিল। ওনাকে সরি বলতে বললেও বলেননি, উল্টো ড্রাইভার আঙ্কেলের সাথে আরও খারাপ বিহেভ করেছে। গরিবদের মানুষ বলে মনে করে না উনি, তাই ওনার ইটের ট্রাক আটকে রেখে ক্রিকেট খেলছি। দেখি উনি ওনার বাড়ির কনস্ট্রাকশনের কাজ কিভাবে আগান। প্রত্যুষ বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো দুজনের দিকে। কি বলবে ভেবে পেল না। প্রাণনেশা ছোটবেলা থেকেই এমনি, চোখের সামনে ঘটা অন্যায় সহ্য করতে পারে না। হয় ওকে প্রতিবাদ করতে হবে, না হয় এইভাবে প্রতিশোধ নিতে হবে। প্রত্যুষ হতাশ শ্বাস ফেলে বলল, এবারে সব বন্ধ কর, যথেষ্ট শাস্তি হয়েছে ওনার। শুধু ওনার না, আমাদেরও। তুই তো শুধু ওনাকে কষ্ট দিচ্ছিস না, এদিকে দিয়ে যারা যাচ্ছে তারা সবাই কষ্ট পাচ্ছে। কেন বাড়ির নাম খারাপ করছিস বলতো? ওরা গাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার আগে শুধু তোকে না, তোর পুরো 14 গোষ্ঠীকে গালি দিতে দিতে যাচ্ছে। আগে ওনাকে ড্রাইভার আঙ্কেলের কাছে ক্ষমা চাইতে বলো, আমরা সরে যাচ্ছি। প্রত্যুষ কোনা চোখে তাকালো লোকটার দিকে। সে ক্ষমা চাইবে না মানে চাইবে না। ক্ষুদ্র ড্রাইভারকে একটা থাপ্পড়ই তো বসিয়েছে। ওনার বাড়িতে কাজ করা লোকেদের তো উনি অহরহ 2-4টে এভাবে মেরে দেন, তাতে ক্ষমা চাওয়ার কি আছে? টাকার বিনিময়ে কাজ করে যেহেতু, ভুল হলে ভৃত্যদের শাস্তি দেওয়ার ক্ষমতাও মালিক রাখে। প্রত্যুষ দেখল পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। প্রাণনেশার সাথে বাড়াবাড়ি রীতিমতো ঝগড়াতে পরিণত হয়েছে। প্রত্যুষ বহু কষ্টে থামালো প্রাণনেশাকে। প্রাণনেশার এক কথা, ক্ষমা না চাওয়া পর্যন্ত ওরা রাস্তা থেকে সরবে না। অবশেষে অনেক তর্ক বিতর্কের পর লোকটা প্রাণনেশার গাড়ির ড্রাইভারকে সরি বলল, তাও খুব তাচ্ছিল্যে, গা ছাড়া ভাবে। প্রাণনেশা মানতে নারাজ। ওর কথা হচ্ছে ভালোভাবে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাওয়ার মতো করে। লোকটা আর স্যাক্রিফাইস করতে পারবে না। একটা ড্রাইভারকে উনি সরি বলেছেন, এর চেয়ে বড় শাস্তি ওনার জন্য আর কি হতে পারে? প্রাণনেশা ফের উল্টো কিছু বলতে যাবে, তার আগেই প্রত্যুষের ধমকে মুখে কুলুপ আঁটল। গাল ফুলিয়ে বুকে দুহাত গুজে সাইডে দাঁড়ালো। প্রত্যুষের কথায় ছেলেগুলো রাস্তা থেকে সরে দাঁড়ায়। আস্তে আস্তে ফাঁকা হলো রাস্তা। আটকে পড়া গাড়িগুলো চলতে শুরু করে। ইটের ট্রাক ঢুকতে সক্ষম হতেই লোকটা প্রত্যুষকে শখানেক ধন্যবাদ জানালো। প্রত্যুষ প্রাণনেশার দিকে তাকাতেই দৃষ্টি মিলল ওদের। প্রাণনেশা মুখ বেঁকিয়ে অন্যদিকে তাকালো। প্রত্যুষ কপাল চাপড়ে প্রজ্জ্বলকে হাত বাড়িয়ে নিঃশব্দে ডাক দেয়। বাচ্চাটা ছুটে এসে জড়িয়ে ধরল বাবার পা। রাহাতও ছুটে আসলো ওর পিছু পিছু। প্রত্যুষ 2 হাতে দুজনকে ধরে প্রাণনেশার দিকে তাকিয়ে বলল, এতদিন তোর গুন্ডামির কাহিনী শুনেছি, আজ দেখেও নিলাম। ভালো করেছ, চিবিয়ে চিবিয়ে বলল প্রাণনেশা। প্রত্যুষ মৃদু হাসে, কোমল স্বরে বলে, সরি রে, আমার জন্য তোর খেলা সার্থক হলো না। প্রাণনেশা কিছু বলল না। প্রত্যুষ আবার বলল, প্রজ্জ্বলকে নিয়েছিস কেন? ও তো কোনো খেলাই পারে না, ও দুধ ভাত। হোয়াট? প্রত্যুষ বুঝতে পারে না, খেলাধুলো সম্পর্কে অতটা ধারণা নেই ওর। প্রাণনেশা বোঝালো না, মুখ ঘুরিয়ে হাঁটা দিল। নির্জন নিস্তব্ধ শীতের রাত। ব্যালকনির ডিভানের ওপর পা ঝুলিয়ে বসে আছে প্রাণনেশা। গায়ে একটা শাল জড়ানো ওর। নিকষ কালো আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ করে আছে। মুগ্ধ আর তাজিমকে বিয়ের দাওয়াত দিয়েছে একটু আগে, কিন্তু মনারা বেগম ওকে আরেকটা দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্বটা পালন করতে গিয়ে বারবার ফিরে আসছে প্রাণনেশা। মনারা বেগম বলেছেন উচ্ছ্বাসকেও দাওয়াত দিতে। এত ঝামেলার মাঝে প্রাণনেশা এক প্রকার ভুলেই গেছিল ওকে দাওয়াত দেওয়ার কথা। প্রাণনেশা খেয়াল করেছে তার মা উচ্ছ্বাসের ব্যাপারে একটু বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে। প্রাণনেশা সন্দিহান স্বরে কারণ জিজ্ঞেস করলে বলেছে ছেলেটা অনাথ, তাই মনারা বেগমের কষ্ট হয় ওর জন্য, মায়া লাগে। প্রাণনেশা 7-5
ভেবে ফোনটা হাতে নিল। রাত 12:45। এত রাতে একটা ছেলেকে কল করা কি ঠিক হবে? ভাবতে ভাবতেই নাম্বারে ডায়াল করলো প্রাণনেশা। একবার দুবার রিং হতেই ফোন রিসিভ করলো উচ্ছ্বাস। প্রাণনেশা অবাক দৃষ্টিতে তাকিয়ে চুপ মেরে থাকলো খানিকক্ষণ। ওপাশ থেকে উচ্ছ্বাসের নম্র স্বর ভেসে আসে, প্রাণনেশা? বাবা গো বাবা, কে কল করেছে আমাকে? আমি কি স্বপ্ন দেখছি? প্রাণনেশা কল করেছে আমাকে, তাও এত রাতে? উৎফুল্ল স্বরে বলল উচ্ছ্বাস। প্রাণনেশা লম্বা লম্বা শ্বাস টেনে বিভ্রান্ত স্বরে বলল, সময় হবে উচ্ছ্বাস, আপনার সাথে একটু কথা বলতাম। একটু না, অনেকক্ষণ। বলেন মিস। আমার ব্যস্ততা কোনোদিন আপনার জন্য খাটবে না। প্রাণনেশা চুপ থাকলো ক্ষণকাল। বিস্তীর্ণ আকাশের দিকে তাকিয়ে আইঢাই করে বলল, পরশুর পরের দিন আমার ভাইয়ার বিয়ে। আপনার দাওয়াত রইল, আসবেন তো উচ্ছ্বাস? তোমার ভাইয়ের দাওয়াতে আমি কেন যাব? আমি তো তোমার বা তোমার ফ্যামিলির কেউ হই না। উচ্ছ্বাসে সিরিয়াস কণ্ঠ। প্রাণনেশা মনে মনে কথা সাজালো, আমতা আমতা করে বলল, বারে, আপনি না বলেছিলেন আমি আপনার ফ্রেন্ড? বন্ধুর ভাইয়ের বিয়েতে বুঝি আসা যায় না? তাহলে কি ধরে নেব ওটা আপনার মুখের কথা ছিল? আমি তো বন্ধু ভাবি তোমাকে, কিন্তু তুমি কি আদেও আমাকে বন্ধু ভাবো? হ্যাঁ ভাবি। তাহলে সত্যি করে বলো তো, আমাকে দাওয়াত দেওয়ার কথা কি তোমার মনে ছিল, নাকি তোমার আম্মু মনে করিয়ে দিয়েছে আমাকে দাওয়াত দেওয়ার কথা? আপনি কি করে জানলেন? বলেই জিভে কামড় দিল প্রাণনেশা। ওপাশ থেকে উচ্ছ্বাসের উচ্চস্বরে হাসির শব্দ শোনা যায়। এটা না বন্ধুত্ব? আমার কথা মনে পর্যন্ত থাকলো না তোমার? হাসতে হাসতে বলল উচ্ছ্বাস। প্রাণনেশা চুপ করে থাকে। পরক্ষণে বিমর্ষ স্বরে বলে, আসলে কয়েকদিন ধরে প্রচুর ঝামেলায় কাটছে দিনগুলো। আপনার কথা টোটালি ভুলে গিয়েছিলাম। তেমন না, আসলে মাথা থেকে ছুটে গিয়েছিল। আম্মু মনে না করালেও মনে পড়তো আমার। শিওর? আচ্ছা, আপনি কি করে জানলেন আমার আম্মু আমাকে মনে করিয়ে দিয়েছে আপনার কথা? এমনি মনে হলো। তোমার আম্মুর সাথে কম সময়ে অনেকটাই ক্লোজ হয়ে গেছি তাই। ফোনের দুপাশেই নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে প্রাণনেশা বলল, আসবেন তো বিয়েতে? আসবো। সত্যি? আমি অপেক্ষায় থাকবো। তোমার অপেক্ষার অবসান ঘটবে প্রাণনেশা, কিন্তু আমার অপেক্ষার বোধহয় এ জন্মে আর শেষ হবে না। দেখতে দেখতে প্রিয়মের বিয়ের দিন ঘনিয়ে আসছে। আজ মেহেন্দির অনুষ্ঠান। ধীরে ধীরে অতিথি আসতে শুরু করেছে। প্রাণনেশা পুরো দিন পটের বিবি হয়ে বসেছিল। এমনিতেও ও কোনো কাজে হাত লাগায় না, সারাক্ষণ খালি মোবাইল টিপতেই থাকে। মাঝে মধ্যে মোবাইল দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায়। ওর চেয়ে বেশি কাজ করে ওর বন্ধুরাই। প্রিয়মের কথা রাখতে মুগ্ধ আর তাজিম সকাল সকাল এসেছে। সেই থেকে কাজ করছে ছেলে দুটো। কেউই আসলে বসে নেই, সবাই হাতে হাতে সাহায্য করছে। কেউ বাড়ি সাজানোর দিকটা দেখছে, কেউ লাইটিংয়ের কাজ করছে, কেউ রান্নার দিকটা দেখছে। বিয়েবাড়ির হাজারটা কাজ, সবাই কোনো না কোনো কাজে নিয়োজিত। প্রিয়ম অনেক টানাটানির পর সন্ধ্যার দিকে প্রাণনেশাকে ওঠাতে সক্ষম হয়েছে। শেষে আর না পেরে মোবাইল কেড়ে নিয়েছে ওর থেকে। প্রাণনেশা টালমাটাল পায়ে সিঁড়ি বেয়ে নামলো। পুরো দিন মোবাইল দেখার পর ওর ঘুম পাচ্ছে, কিন্তু এখন ঘুমোতে গেলে প্রিয়ম ওর সব চুল ছিঁড়ে দেবে। কপাল কুঁচকে গোমরা মুখে কিচেনের দরজায় এসে দাঁড়ালো প্রাণনেশা। মনারা বেগম কাজ করছিলেন। ওকে মুখ লটকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কিছু লাগবে? একটু চা। তুই যা, আমি নিয়ে আসছি। প্রাণনেশা মাথা নেড়ে চলে আসছিল। কোত্থেকে প্রিয়ম এক ঝুড়ি ফুল নিয়ে ওর সামনে এসে দাঁড়ালো। তড়িঘড়ি করে বলল, এগুলো ওপরে নিয়ে আয় তো। কেন? ছাদ সাজানোর জন্য কিছু ফুল কম পড়েছিল, একটু দিয়ে আয় না। আমার এদিকে একটু কাজ আছে। দাও বলে ঝুড়িটা নিল প্রাণনেশা। গুটি গুটি পায়ে যেতে যেতে চোখ পড়ল প্রত্যুষের দিকে। সদর দরজার সামনে দাঁড়িয়ে পিয়াস ভুইয়া সাথে জরুরি কথা বলছে। হঠাৎ প্রাণনেশার দৃষ্টির সাথে দৃষ্টি মিলল ওর। চোখে চোখ পড়তেই মুখ বাঁকালো প্রাণনেশা। মুখ ঘুরিয়ে সিঁড়িতে উঠল। প্রত্যুষ হতাশ শ্বাস ফেলল।
কয়েকদিন ধরে মেয়েটা ওকে দেখলেই মুখ ঝামটা মারছে। প্রাণনেশা ভারী ঝুড়িটা নিয়ে কোনো মতে 4 নম্বর সিঁড়িতে উঠছিল। পেছন থেকে কেউ একজন প্রাণনেশা বলে চিল্লিয়ে ডাকলো ওকে। প্রাণনেশা বিস্ফোরিত নয়নে পেছনে চাইবার আগেই ঝুড়ির ভারে টাল সামলাতে না পেরে পিছলে পড়ে গেল। শুধু পড়লই না, পা মুচকে 2-3 সিঁড়ি নিচে হুমড়ি খেয়ে পড়ল। উচ্ছ্বাস, হতভাগ, স্তব্ধ। মেয়েটা এভাবে পড়ে গেল কেন? কতক্ষণ গাঁট হয়ে দাঁড়িয়ে থেকে ব্যাপারটা মস্তিষ্কে ঢুকতে ত্রস্ত পায়ে দৌড়ে এলো প্রাণনেশাকে ধরতে। উচ্ছ্বাস দৌড়ে আসার আগেই প্রত্যুষ তড়িৎ বেগে ছুটে আসলো ওর কাছে। হাঁটু মুড়ে বসে হড়বড় করে বলল, প্রাণ, প্রাণ, কোথায় ব্যথা পেয়েছিস? কোথায় লেগেছে আমাকে বল। কাঁদিস না, প্লিজ কাঁদিস না। প্রাণনেশা ব্যথায় কান্নায় জর্জরিত। মনে হচ্ছে পায়ের গোড়ালি খুলে গেছে, কোমরে ব্যথা ছড়িয়েছে সর্বাঙ্গে। অবশ অবশ ঠেকছে নিজেকে। প্রত্যুষ আহত দৃষ্টিতে চাইল ওর মুচকে যাওয়া পায়ের দিকে। পায়ের গোড়ালি ফুলে রক্তিম বর্ণ ধারণ করেছে। পা যে খুব ভালোভাবেই মুচকে গেছে তা খালি চোখে দেখেই বোঝা যাচ্ছে। ফ্র্যাকচার হলো কি না তা ভেবে চিন্তিত হলো প্রত্যুষ। পায়ে আলতো হাত বুলাতেই প্রাণনেশা কাঁদতে কাঁদতে বাদ সেদে বলল, ধরো না, ব্যথা করছে। উচ্ছ্বাস বসেছিল প্রত্যুষের পাশে। প্রাণনেশার কান্না দেখে ঢোক গিলে হাঁসফাঁস করে বলল, একটু সাবধানে হাঁটবি না? এতটা বেখেয়ালি হলে চলে? প্রত্যুষ গম্ভীর দৃষ্টিতে তাকালো ওর দিকে। এতক্ষণে যে উচ্ছ্বাস পাশে এসে বসেছিল সেটা টের পায়নি প্রত্যুষ। আসলে প্রাণনেশার কান্নায় আশেপাশের কোনো দিকেরই খেয়াল করার সুযোগ পায়নি সে। প্রত্যুষের মনে হলো এই যে প্রাণনেশা পড়ে গেল এর সব দায়ভার উচ্ছ্বাসের। না ও প্রাণনেশাকে এভাবে ডাকতো, আর না প্রাণনেশা পেছনে ফিরতে গিয়ে এভাবে পড়ে যেত, আর না ওর প্রাণ এতটা ব্যথা পেত। প্রত্যুষ পাশে তাকে গমগমে স্বরে বলল, আপনিই বা ওকে এভাবে ডাকতে গেলেন কেন? এভাবে চিৎকার করে নাম ধরে ডাকায় নিজের ব্যালেন্স রাখতে পারেনি। আমি কি জানতাম নাকি ও এইভাবে পড়ে যাবে? মুখ ছোট করে বলল উচ্ছ্বাস। কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ প্রাণনেশার। 2-3 সিঁড়ি বেয়ে নিচে পড়েছে। ব্যথায় যে ও গলা ফাটিয়ে কাঁদছে না এটাই ঢের। প্রত্যুষ অক্লিষ্ট ঢোক গেলে। প্রাণনেশার অবস্থা শোচনীয়। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে ওর। প্রত্যুষের বুক ভেঙে আসছে প্রাণনেশার কান্নায়। প্রাণনেশা গায়ে একটা ফুলের ঠোকা লাগলেও সেই যন্ত্রণাটা ওর হৃদয়ে এসে আঘাত হানে। পিয়াস ভূঁইয়া প্রত্যুষের পেছনে দাঁড়িয়েছিলেন। মেয়ের কান্না দেখে অসহায় স্বরে বললেন, ওর হয়তো বেশি ব্যথা করছে, মেডিসিন দিতে হবে। তার আগে ওকে কাউচে বসানো দরকার। এভাবে মেঝেতে পা ছিটিয়ে বসে থাকলে তো আরও বেশি আঘাত লাগবে পায়ে। তড়িঘড়ি করে বলল উচ্ছ্বাস। প্রত্যুষ এক পলক তাকালো প্রাণনেশার দিকে। ওর অশ্রুসিক্ত রক্তাভ মুখশ্রী দেখে কাঁপা কাঁপা হাত বুলিয়ে দিল মাথায়। উচ্ছ্বাস প্রাণনেশাকে ধরতে যাবে, তার আগেই 7-5 না ভেবে কারোর কথা ভাবনার পরোয়া না করে এক ঝটকায় কোলে তুলল ওকে। প্রাণনেশার কোমরের ব্যথায় শার্ট কামচে ধরে ওর। চোখ মুখ খিচিয়ে মাথা ঠেকায় ওর বুকে। প্রত্যুষ কাউচের দিকে যেতে যেতে প্রাণনেশার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, দেখলি তো কি হলো? এই জন্যই ছোটোছুটি কম করতে বলি। গরিবের কথা বাসি হলেও ফলে, কিন্তু না, তোর তো আমার কথা শুনলে জাত যাবে। এখন আলটিমেট কষ্টটা কে পাচ্ছে? বড্ড বেশি জ্বালাস আমাকে প্রাণ। প্রাণনেশাকে আলতো হাতে কাউচের উপর বসালো প্রত্যুষ। প্রাণনেশার কান্না থেমেছে, নিঃশব্দে অশ্রু গড়াচ্ছে শুধু। মনারা বেগম চেঁচামেচির আওয়াজ শুনে কিচেন থেকে দৌড়ে এসেছেন। প্রিয়ম আর প্রহরও পেছনে এসে দাঁড়িয়েছে। ইতিমধ্যে বিয়ে বাড়ির অনেক আত্মীয় জমা হয়েছে এখানে। প্রাণনেশা ক্রমাগত হিচকি তুলছে। প্রত্যুস্তস্ত হাতে পাশের সাইড টেবিল থেকে টিস্যু নিয়ে প্রাণনেশার মুখ মুছে দেয় যত্ন করে। মাথায় হাত বুলিয়ে দিয়ে মাথার ওপর ফু দিতে দিতে বলে, শান্ত হ প্রাণ, এভাবে কাঁদিস না। পা ঝুলিয়ে নিশ্চুপ বসে থাকলো প্রাণনেশা। শব্দ করে কাঁদছে না ও, তবে ওর শব্দহীন কান্না প্রত্যুষের আরও বেশি কষ্ট দিচ্ছে। মেয়েটা বাচ্চাদের মতো হাত পা
ছিটিয়ে মেঝেতে বসে কাঁদে। তখন ওর কান্না থামাতে বেগ পোহাতে হলো, এতটা কষ্ট হয় না ওর। পায়ের বুড়ো আঙ্গুলের নখ কেটে রক্ত ঝরছে। প্রত্যুষ অসহায় দৃষ্টিতে তাকালো সেই দিকে। মেয়েটা আর কোথায় কোথায় ব্যথা পেয়েছে কে জানে। প্রত্যুষ পায়ের আঙ্গুলের টিস্যু চেপে গলা উঁচিয়ে হাঁসফাঁস করে বলল, প্রহর ভাই, ডক্টর ডাকো না, ওর অবস্থা তো বেগতিক। তুই কি তাহলে? মা বাবা তোকে এত টাকা খরচা করে কেন পড়াশোনা করিয়েছে? কপাল চাপড়ে বলল প্রহর। প্রত্যুষ ছট করে মাথায় আসলো, আরে ও তো নিজেও ডাক্তার, অথচ প্রাণনেশার অবস্থা দেখে এই কথাটা মাথা থেকে পর্যন্ত ছুটে গেছিল। মনারা বেগম পাশে দাঁড়িয়ে থেকে প্রাণনেশার পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। প্রত্যুষ তার দিকে তাকিয়ে বলল, ছোটো মা, ফার্স্ট এড বক্স নিয়ে আসো তো। মনারা বেগম যাওয়ার আগেই প্রিয়ম ছুটল বক্স আনতে। এক দৌড়ে গিয়ে নিয়ে আসলো। প্রত্যুষের হাতে দিতে দিতে বলল, ওকে কি হসপিটালে নিয়ে যেতে হবে ভাইয়া? চুপ কর, মেজাজ খারাপ করে বলল প্রত্যুষ। প্রিয়ম হতাশ ভঙ্গিতে মাথা নাড়ালো। প্রত্যুষ ফার্স্ট এড বক্স থেকে তুলো নিয়ে হ্যাক্সিলের ভেজালো। কাবা কাবা হাতে প্রাণনেশার পায়ে ছোঁয়াতেই প্রাণনেশা হাত কামচে ধরল ওর। হাতের কবজিতে নখ দাবিয়ে কাঁদতে কাঁদতে বলল, প্রত্যুষ ভাই, ব্যথা। ওয়েট, একটু সহ্য কর, কমে যাবে। আশ্চর্য, ওর হাত কাঁপছে, অথচ এসব কাটাছেঁড়া প্রত্যুষের কাছে নতুন কিছু না। ধরতে গেলে প্রতিনিয়ত এইসব দেখেই দিন পার করেছে ও। এর চেয়ে শোচনীয় রক্তারক্তি অবস্থা ঠান্ডা মাথায় সামাল দিয়েছে প্রত্যুষ। কিন্তু প্রাণনেশার এই অবস্থা, পায়ের কাটা আঙ্গুল থেকে রক্ত পড়া, প্রত্যুষের বুকে কম্পন ধরাচ্ছে। বুড়ো মানুষের মতো হাত কাঁপছে। অয়েনমেন্ট লাগিয়ে আঙ্গুলে ছোট্ট ব্যান্ডেজ বাঁধল প্রত্যুষ। ক্ষতস্থানে ফু দিয়ে পায়ের গোড়ালিতে আলতো হাত বসালো। অয়েনমেন্ট লাগিয়ে দক্ষ হাতে মাসাজ করলো পায়ের গোড়ালি থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত। প্রাণনেশার দিকে চোখ তুলে এক পলক তাকালো। চোখ খিচে ওর হাত আঁকড়ে বসে আছে প্রাণনেশা। প্রত্যুষ মায়াময় স্বরে বলল, প্রাণ, কষ্ট হচ্ছে এখনো? প্রাণনেশা অশ্রুসিক্ত চোখের পাতা টেনে খুলল। যন্ত্রণার উপশম ঘটেছে অনেকটা, তবে পা নাড়তে কষ্ট হচ্ছে এখনও। প্রত্যুষের মায়া মায়া দৃষ্টিতে অক্ষি নিবদ্ধ করে কাপা ঠোঁট নাড়িয়ে বলল, না, একটু একটু ব্যথা করছে। উঠে দাঁড়ালো প্রত্যুষ। এলোমেলো চুল গুছিয়ে নিয়ে বলল, অ্যান্টিবায়োটিক খেলে কমে যাবে। বসে থেকে রেস্ট নে কিছুক্ষণ। আজ না হয় মজা একটু কম করবি, আগে তো নিজের সুস্থতা, কাল থেকে পুরো দমে আবার নিজের ফালতুমি শুরু করতে পারবি। প্রত্যুষের ঠেস মারা কথায় ঠোঁট উল্টালো প্রাণনেশা। আশেপাশে সবার দিকে তাকিয়ে প্রাণনেশার হাত ছাড়িয়ে সরে এলো প্রত্যুষ। মনারা বেগমের দিকে তাকিয়ে নম্রস্বরে বলল, ওকে কিছু খাইয়ে দাও ছোটো মা, অ্যান্টিবায়োটিক না খেলে পরে সমস্যা হবে। আজ ও এভাবেই বসে থাকবে, কোনো কিছুতেই পার্টিসিপেট করতে পারবে না। এটা ওর ছোটাছুটি করার শাস্তি। মনারা বেগম মাথা নাড়ায়। অসহায় ভঙ্গিতে মাথা নুইয়ে বসলো প্রাণনেশা। হাতে আচমকা ঝিনঝিনে ব্যথা অনুভব হতেই নিজের হাত উঁচিয়ে দেখল প্রত্যুষ। প্রাণনেশার 4 আঙুলের নখ দেবে গেছে হাতে, রক্ত ঝরছে সেখান থেকে, অথচ এতক্ষণ কোনো ব্যথাই অনুভব হয়নি। ঠোঁটের কোণে হাসি ছড়িয়ে প্রত্যুষের মস্তিষ্কে আসে কিশোর প্রেমিকের মতো কিছু ভাবনা। মনে মনে আওড়ায়, প্রাণ, তোর সব কষ্ট আমাকে দিয়ে দে। যদি আমার ক্ষমতা থাকতো, তোর সব ব্যথা আমি নিজের মধ্যে শুষে নিতাম। উচ্ছ্বাস একটু দূরে দাঁড়িয়েছিল। এত এত অচেনা মানুষ, প্রাণনেশাদের আত্মীয়ের ভিড়ে প্রাণনেশার কাছে যেতে ইতস্তত হচ্ছিল। মানুষের ভিড় একটু কমতেই হুড়মুড়িয়ে প্রাণনেশার পাশে দাঁড়ালো উচ্ছ্বাস। তড়িঘড়ি করে বলল, হেই, এখনো ব্যথা করছে তোমার? দুপাশে মাথা নাড়ল প্রাণনেশা। নম্র স্বরে বলল, আপনি বসুন উচ্ছ্বাস, দাঁড়িয়ে আছেন কেন? প্রাণনেশার কথাটা মুখ থেকে বের করতেই মনারা বেগম সাদা সিধা করে বসালেন ওকে সোফায়। উচ্ছ্বাস মুখ ছোট করে সোফাতে বসলো। প্রাণনেশার দিকে তাকিয়ে অপরাধী স্বরে বলল, সরি ইয়ার, আমার জন্য এতটা ব্যথা পেয়েছো তুমি। আপনার কোনো দোষ নেই, আমি নিজের দোষেই পড়েছি। একটু সাবধানে হাঁটা উচিত ছিল আমার।
ভাঙা গলায় বলল প্রাণেশা। প্রত্যুষ নাক কুঁচকে তাকিয়ে আছে দুজনের দিকে। উচ্ছ্বাস এটা ওটা বলে হাসানোর চেষ্টা করছে প্রাণেশাকে। প্রাণেশাও হাসি মুখে কথা বলছে ওর সাথে। প্রত্যুষ পোড়া পোড়া গন্ধ পায়। ওর বুক জ্বলছে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই অযাচিত জেলাসির কুল কিনারা খুঁজে পেল না প্রত্যুষ। আশ্চর্য, ছেলেটার প্রতি এত টক্সিসিটি কেন জন্মাচ্ছে ওর? উচ্ছ্বাসের তো কোনো দোষ নেই। প্রত্যুষের নিজেকে নিব্বা মনে হচ্ছে। হিংসা বুকের রন্ধ্রে রন্ধ্রে ছড়াচ্ছে ওদের এত হাসি হাসি গাল গল্প দেখে। প্রত্যুষ নিজেকে হিংসুটে বলে গালি দিল, মুখ ঘুরিয়ে হাঁটা দিল বাইরে। এখনও বাড়ি সাজানোর অনেকটা কাজ বাকি, সেসবে তদারকি করতে হবে। উচ্ছ্বাস থাকুক, সমস্যা কি? ওর প্রাণ ভালো থাকলেই তো হলো। প্রত্যুষ তো এটাই চেয়েছে, প্রাণেশা ভালো থাকুক, সারা জীবন এটাই চাইবে, মৃত্যুর আগে পর্যন্ত। তাহলে কেন উচ্ছ্বাসের সাথে কথা বলা ভিড়ে প্রাণেশার হাসিটা দেখেও না দেখার ভান করল ও? বিষাদ হাসে প্রত্যুষ। ওর প্রাণ হাসলেই হলো, ও তো খালি কষ্টই দিয়ে গেল। প্রাণেশার হাসি দেখার জন্য এমন হাজারটা ব্যথা, হিংসা বুকের মধ্যে চাপা দিতে পারবে প্রত্যুষ। রাহাত আর প্রজ্জ্বল দুপাশে থেকে জড়িয়ে ধরে বসে আছে প্রাণেশাকে। প্রাণেশা দু হাতে আগলে রেখেছে দুজনকে। হৃদিতা এসে বসে আছে প্রাণেশার মুখোমুখি সামনের সোফায়। একটু আগেই প্রহর হৃদিতা আর বাচ্চা দুটোকে নিয়ে এসেছে সাথে করে। মালিয়া বেগম আসেননি। পলক ভূঁইয়া মারা যাওয়ার পর থেকে উনি সারাক্ষণ কক্ষের মধ্যে দৌড় দিয়ে বসে থাকেন, দোয়া করেন তার জন্য। তার উপর ওনার এইসব গান বাজনা পছন্দ না। উনি আসলে আসবেন একেবারে বিয়ের দিন। হাঁটতে কষ্ট হচ্ছে হৃদিতার, পায়ে পানি জমায় পা ফুলে গেছে ওর। তবু অনেক কষ্টে দেওয়ারের বিয়ে খেতে চলে এসেছে। প্রহর বাধা দিলেও কাজ হয়নি, এক প্রকার ঝগড়াঝাটি করে চলে এসেছে এখানে। প্রিয়মও বলে দিয়েছে ভাবিপু ছাড়া ওর বিয়ে সম্পন্ন হবে না। অগত্যা দোটানায় ভুগে নিয়ে এসেছে প্রহর। তবে সবার ওয়াদা নিয়েছে হৃদিতা এক জায়গায় শান্ত মেয়ের মতো বসে থাকবে। কোনো ধরনের গান বাজনা নাচ ভিড়ের মধ্যেও থাকবে না। হৃদিতা প্রহরকে কথা দিয়ে তারপর আসতে পেরেছে এখানে। আসার পর প্রাণেশার এই অবস্থা দেখে মনে মনে খুশি হয়েছে ও। তবে ওর বোনের মতো ননদের পায়ের অবস্থা দেখে যেমন কষ্ট পেয়েছে, তেমন প্রাণেশা ওর সাথে বসে থাকবে ভেবে আনন্দিতও হয়েছে। প্রাণেশা ডান্সে পার্টিসিপেট করলে ওরও পার্টিসিপেট করতে মন চাইতো, আর প্রহর তখন ওকে ধরে বেঁধে নিয়ে যেত। যাক বাবা, এখন ওর বেস্ট ফ্রেন্ডের সাথে ও বসে গল্প করতে পারবে। প্রাণেশা হৃদিতার দিকে তাকিয়ে হাসে। হৃদিতা নিজেও পাল্টা হাসি উপহার দেয়। গদগদ হয়ে বলল, ভালোই হলো প্রাণ, দুই রোগী এখন একসাথে বসে থাকবো। তুই যদি আমাকে ফেলে মজা করতি, আমার বুক ফেটে কান্না আসতো। প্রাণেশা হাসে। হৃদিতা ফের বলল, একটা জিনিস রে ভাই, তুই বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়ার আগে এভাবে হাত পা ভেঙে বসে থাকিস। প্রাণেশা ঠোঁট উল্টায়। প্রজ্জ্বল ওর ছোট ছোট হাতে প্রাণেশার মুখে হাত বুলিয়ে দেয়। কাঁদো কাঁদো স্বরে বলে, বেশি ব্যথা পাচ্ছ মাম? না বাবা, এখন কমেছে বলেই মাথার উপর চুমু খেলে প্রাণেশা। রাহাত গাল ফুলাতেই প্রাণেশা হেসে ওর কপালেও চুমু খায়। উচ্ছ্বাস সদর দরজা পেরিয়ে ভেতরে এলো। প্রাণেশা ওর দিকে তাকিয়ে হাসি মুখে বলল, খেয়েছেন উচ্ছ্বাস? জি। কাগজে বসতে বসতে বলল উচ্ছ্বাস। হৃদিতা তড়িঘড়ি করে মাথায় কাপড় টেনে বসলো। উচ্ছ্বাস সালাম দেয় ওকে। হৃদিতা সালাম নিতেই প্রাণেশা পরিচয় করিয়ে দিয়ে বলল, আমার ভাবিপু, প্রহর ভাইয়ার বউ। প্রাণেশা উচ্ছ্বাসের দিকে তাকিয়ে ফের জিজ্ঞেস করলো, নিয়ে দিয়েছে তো আপনাকে? ওদিকে ভাইরা কেউ ছিল? হ্যাঁ, চিন্তা করো না, প্রিয়ম অনেক মেহমানদারি করেছে। প্রত্যুষ বা প্রহর ভাই কেউ ছিল না সেদিকে? না তো, ওরা মনে হয় অন্য কোথাও আছে। যতটুকু বুঝলাম এখনও অনেক কাজ বাকি। কাজ বাকি থাকবে না তো? যেভাবে কুদাকুদি করে 2-3 দিনের মধ্যেই ভাইয়া বিয়ের কাজ শুরু হয়েছে। বাট একটা কথা কি জানো, তোমার প্রত্যুষ ভাই এখানে থাকলেও মনে হয় না আমাকে কিছু তুলে দিত।
প্রাণেশা কপালে ভাঁজ ফেলে তাকালো, বিভ্রান্ত স্বরে বলল, কেন মনে হলো? এমনি। তোমার প্রত্যুষ ভাই আমাকে অতটা পছন্দ করে না, আমার থেকে কেমন জানি দূরে দূরে থাকেন। ভ্রু চালো প্রাণেশা, চোখ মুখ কুঁচকে বলল, কি বলছেন এইসব? প্রত্যুষ ভাই কিছু বলেছে আপনাকে? ডানে বামে মাথা নাড়ালো উচ্ছ্বাস। প্রাণেশা বিহল স্বরে বলল, তাহলে কেন মনে হলো আপনাকে পছন্দ করে না? মানুষের মুখে বোঝাতে হয় না প্রাণেশা, কাজকর্মে বোঝা যায়। আমার উপস্থিতি উনি পছন্দ করেন না। আমি কথা বলতে গেলে জোরপূর্বক কথা বলেন। তবুও যতই যাই বলুন, আপনাকে কিছু নিয়ে দিত না সেটা মানতে পারছি না। হি ইজ সো সফট হার্টেড। আপনি ভুল বুঝছেন তাকে। হয়তো পার্সোনালি আমার ওনাকে ভীষণ ভালো লাগে, সেখানে উনি আমাকে ইগনোর করেন, এটা মানতে পারি না। মুচকি হেসে বলল উচ্ছ্বাস। প্রাণেশা বিভ্রমে ভুগল। প্রত্যুষ এমন করবে সেটা প্রাণেশার বিশ্বাস হয় না। হ্যাঁ, প্রত্যুষ কম কথা বলে, এটা সত্যি। মাঝে মাঝে প্রশ্নের উত্তর পর্যন্ত পাওয়া যায় না তার থেকে। কথার ভাণ্ডার ফুরিয়ে এলে চুপ হয়ে যায়। তার কথার ভাণ্ডার খুবই সীমিত। তবুও তো উচ্ছ্বাসের সাথে ভালো একটা বন্ডিং হয়েছিল প্রত্যুষের। আর প্রত্যুষ বরাবরই পরিচিত মানুষদের সাথে মিষ্টভাষী, খালি সব তেড়ামি ওর সাথেই করে। সেখানে উচ্ছ্বাসের সাথে এমন কেন করবে? প্রাণেশা কিছু বলল না। আর প্রত্যুষ মন খুলে কথা বলতে পারে না। সেখানে উচ্ছ্বাসের মুখ তো ননস্টপ চলতেই থাকে। একজন প্রাণখোলা মানুষ আর একজন ইন্ট্রোভার্ট মানুষকে এমন ভাবতেই পারে। প্রত্যুষের কথা উচ্ছ্বাসের জন্য এনাফ না, তাই হয়তো ও এমন ভাবছে। নিজের মনে যুক্তি সাজিয়েছে, নিজেকেই বোঝালো প্রাণেশা। প্রজ্জ্বলকে দেখতেই উচ্ছ্বাস গাল টেনে দিল ওর। রাহাতকে হাত বাড়িয়ে ডেকে নিজের কাছে নিয়ে আসলো। রাহাত বাধ্য ছেলের মতো ওর পাশে এসে বসলো। উচ্ছ্বাস প্রাণেশার দিকে তাকিয়ে বলল, ওরা কারা? রাহাত প্রহর ভাইয়ার ছেলে আর প্রজ্জ্বল প্রত্যুষ ভাইয়ার। উচ্ছ্বাস দেখল প্রজ্জ্বল প্রাণেশাকে জড়িয়ে ধরে বুকের সাথে মিশে আছে ওর। উচ্ছ্বাস মিষ্টি হেসে ওকে দেখে, প্রাণেশাকে উদ্দেশ্য করে বলে, ও কি কারোর সাথে কথা বলে না? না, ও শুধু যাদেরকে চেনে তাদের সাথেই কথা বলে। এতক্ষণ যার বদনাম করছিলেন তার ছেলের অভ্যাস তো তার মতোই হবে, তাই না? প্রত্যুষ ভাইয়ের মতোই হয়েছে একদম। উচ্ছ্বাস ভ্রু কুঁচকে তাকালো। প্রজ্জ্বলকে আপাদমস্তক দেখে বিহল স্বরে আওড়ালো, কি বলো? আমার মনে হয় না তোমার প্রত্যুষ ভাইয়ের মতো হয়েছে। এই পিচ্চির সাথে তো আমি বাড়ির কারোরই মিল পাই না, কেমন যেন ভিনদেশি মনে হয়। প্রাণেশা ভ্রু গুটিয়ে তাকালো প্রজ্জ্বলের দিকে। বাচ্চাটা অবুঝ দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের দিকে। আসলেই তো উচ্ছ্বাস ভুল কিছু বলেনি। উচ্ছ্বাসের কথায় এতদিনে প্রজ্জ্বলকে ভালোভাবে খেয়াল করলো প্রাণেশা, অথচ এতদিন ওকে ভিন্ন মনে হয়নি। চোখেও পড়েনি ওর আদলের সাথে যে বাড়ির কারোরই মিল নেই। তবুও প্রজ্জ্বল ক্ষুদ্র সময়ের মধ্যেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে ওর সাথে। প্রত্যুষের কাছে কিছু নিয়ে উল্টোপাল্টা কথা সহ্য করতে পারে না প্রাণেশা। প্রজ্জ্বলের ফেভারে উচ্ছ্বাসকে কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই রিদিতা বলল, ও অ্যাডাপ্টেড। চমকে তাকালো প্রাণেশা। উচ্ছ্বাস ঠোঁট গোল করে ও বোঝায়। উচ্ছ্বাস যতটা স্বাভাবিকভাবে নিল তার চেয়েও দ্বিগুণ বিস্ফোরণ ঘটল প্রাণেশার মস্তিষ্কে। থম মরে বসে থাকলো প্রাণেশা। মস্তিষ্কে হাজারো প্রশ্ন ছোটাছুটি করলেও জিভ ফসকে প্রশ্ন করতে পারল না রিদিতাকে। প্রাণেশা হাত আলগা হয়ে আসলো প্রজ্জ্বলের কান থেকে। ঢোক গিলল ওলো। প্রজ্জ্বলের জন্য এত ভালোবাসা কেন জেগেছিল ওর মনে? প্রাণেশা মন উত্তর দেয়, প্রত্যুষের জন্য। ওই মানুষটা সব জিনিসই যে প্রাণেশার নিজে করে নিয়েছে, শুধু সেই মানুষটাকে ছাড়া। অথচ যার সন্তান ভেবে প্রজ্জ্বলের জন্য এত আফসোস করছিল প্রাণেশা, সেই মানুষটা প্রজ্জ্বলের বায়োলজিক্যাল ফাদার না। প্রাণেশার মন মানে না, বুকের মধ্যে কেমন যেন করছে। এই সত্যটা না জানলে কি খুব বেশি ক্ষতি হতো? এখন প্রাণেশা কি করে নিজেকে বুঝ দেবে, কি করে বোঝাবে নিজের মনকে? চলবে।